আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি বুরহানুদ্দিন বিএস মাস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফাইন্যান্স ফার্স্ট পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন। এই স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নের তিনটা পোরশন থেকে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন করে থাকি। ফার্স্ট ওয়ান মজুত পণ্য ব্যবস্থাপনা, নগদ তহবিল ব্যবস্থাপনা এবং প্রাপ্য বিল ব্যবস্থাপনা। এইখান থেকে সবচেয়ে বেশি কিছুটা কঠিন এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসে এটা হচ্ছে মজুত পণ্য ব্যবস্থাপনা থেকে। সো আজকে আমি তোমাদেরকে বেসিক কিছু শিখাবো যেগুলা থেকে আমাদের পরীক্ষায় 100% আসবে। এটা হচ্ছে মজুত পণ্য ব্যবস্থাপনা থেকে যখন কোয়েশ্চেন আসে তখন আমরা দুইটা টার্মসকে 100% ধরে নিতে পারি। একটা হচ্ছে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ, আর একটা হচ্ছে মজুত ব্যয় নির্ণয়। এই দুইটা পোরশন আমরা করতে গেলে আমরা বেসিক কিছু আসলে বুঝি না, থিওরিটিক্যাল নলেজ আমাদের খুব কম থাকে। সেই জন্য আমরা আজকে থিওরিটিক্যাল নলেজ সহ ম্যাথমেটিক্যাল আলোচনাটা একসাথে করব। সো আমি আমার মতো করে একটা উদ্দীপক তোমাদের জন্য নিয়েছি। উদ্দীপকটা তোমাদের সৃজনশীলে থাকে, সো ওখান থেকে উদ্দীপকটা আমি কালেক্ট করেছি। এখানে বলা আছে বার্ষিক চাহিদা হচ্ছে 2 লক্ষ একক, একক প্রতি বহন ব্যয় 2 টাকা। এটার অর্থ হচ্ছে দেখেন, এটা হচ্ছে আপনার গোডাউন। এই গোডাউনে আপনি পণ্য এনে জমা রাখেন, গোডাউনে স্টক করেন। বলা হচ্ছে আপনি পণ্যগুলো যখন এই গোডাউনে এনে স্টক করেছেন ঠিক ওই দিন থেকে বিক্রয় পর্যন্ত, কি পর্যন্ত? বিক্রয় পর্যন্ত এই পণ্যগুলো আপনার গোডাউনে সংরক্ষিত থাকে। বলা হচ্ছে এই গোডাউনে সংরক্ষিত থাকলে প্রত্যেকটা এককের পিছনে, প্রত্যেকটা পণ্যের পিছনে আপনার একক প্রতি খরচ হয়। মূলত ওই খরচটাই হচ্ছে একক প্রতি বহন ব্যয় 2 টাকা। এটাকে আমরা সংরক্ষণ ব্যয় বলি, বহন ব্যয় বলি, ক্যারিং কস্ট বলি। এটাকে সি দিয়ে আমরা আইডেন্টিফাই করি। ওকে, দেন এরপর হচ্ছে ফরমায়েশ প্রতি ব্যয়। ফরমায়েশ প্রতি ব্যয় বলতে বোঝানো হচ্ছে, দেখেন আমরা কিন্তু বার্ষিক চাহিদা বলছে 2 লক্ষ একক। এখন এই 2 লক্ষ একক পণ্য কিন্তু আমরা একসাথে নিয়ে আসি না। এই 2 লক্ষ একক পণ্য থেকে আমরা এমন পরিমাণ পণ্য নিয়ে আসি, প্রত্যেকবার পোরশন করে নিয়ে আসি, ঠিক আছে? ওই পরিমাণ পণ্য আমি নিয়ে আসবো যে পরিমাণ পণ্য আনতে গেলে আমার খরচের পরিমাণ সবচেয়ে কম হবে। যদি ধরেন 2 লক্ষ একক পণ্য আমার লাগবে পুরো বছরে, এখন আমি 2 লক্ষ একক কিন্তু একসাথে নিয়ে আসি না, আমি 5,000 বা 10,000 একটা নির্দিষ্ট অ্যামাউন্টে পণ্য নিয়ে আসি। এবং প্রত্যেকবার পণ্য আনতে, প্রতি ফরমায়েশ প্রদান করতে, প্রত্যেকবার অর্ডার প্লেস করতে আপনার কয় টাকা করে খরচ হবে? বলা হচ্ছে 30 টাকা করে খরচ হবে। এবং এই ব্যবসা প্রতিষ্ঠানটা পুরো বছরে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে 250 দিন, ঠিক আছে? কারণ তাদেরও বউ বাচ্চা আছে, বাকি সময়গুলো তাদের বউ বাচ্চা বা ফ্যামিলি থেকে দিতে হয়, ঠিক আছে? ব্যবসা বন্ধ থাকে। দেন এখন তাহলে আমরা বুঝতে পারলাম একক প্রতি সংরক্ষণ ব্যয় কি আর ফরমায়েশ প্রতি ব্যয় কি, ঠিক আছে? এখন একটা বিষয় তোমাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে আমাদের পুরা বছরে প্রোডাক্ট দরকার হচ্ছে 2 লক্ষ একক। এখন এই 2 লক্ষ একক প্রোডাক্ট কিন্তু আমরা একসাথে নিয়ে আসি না। এই 2 লক্ষ একক প্রোডাক্ট কিন্তু আমরা একসাথে নিয়ে আসি না। তো আমরা কিভাবে আনি? আমরা পোরশন ওয়াইজ আনি। পোরশন বলতে ধরেন আমি 10,000 করে আনতে পারি, 5,000 করে আনতে পারি, 20,000 করে আনতে পারি। এটা কত করে আনবো এটা ডিপেন্ড করবে ব্যয়ের উপর। কেমন ব্যয়ের উপর? কারণ এই প্রোডাক্টগুলো আপনি যখন নিয়ে আসবেন এগুলোর পিছনে আপনাকে ব্যয় করতে হবে। এখন ব্যয়টা আপনি ব্যবসায়ী হিসাবে চিন্তা করবেন সবচেয়ে যাতে কম ব্যয় হয়। কীরকম ব্যয় হয়? সবচেয়ে কম। এখন কত একক পণ্য আমি প্রত্যেকবার অর্ডার দিয়ে নিয়ে আসলে আমার ব্যয়ের পরিমাণ সবচেয়ে কম হবে, এটা আমরা শুধু গতানুগতিক চিন্তাধারা থেকে বলতে পারবো না, এটা আমাকে ম্যাথমেটিক্যাল সলিউশন করতে হয়। এবং এই ম্যাথমেটিক্যাল সলিউশন করতে গিয়ে কত পোরশন 2 লক্ষ একক পণ্য থেকে আমি কত পোরশন প্রত্যেকবার অর্ডার দিয়ে নিয়ে আসব, এটা ব্যয় করার জন্য আমাদেরকে একটা ফর্মুলা দিয়ে আছে। এই ফর্মুলার নাম হচ্ছে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ, যেটাকে আমরা বলি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে ওই পরিমাণ, মিতব্যয়ী শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে কম খরচ করা, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করা।
তাহলে মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ মানে হচ্ছে ওই পরিমাণ পণ্য অর্ডার প্লেস করব আমি, যে পরিমাণ পণ্য অর্ডার প্লেস করলে আমার ব্যয়ের পরিমাণ সবচেয়ে কম হবে। ঠিক আছে, কারণ আমি 2 লক্ষ একক প্রোডাক্ট একসাথে নিয়ে আসবো না, তারা আমাকে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণের মাধ্যমে দেখতে হবে 2 লক্ষ থেকে প্রত্যেকবার আমি কত একক প্রোডাক্ট আমার ব্যবসায়ী নিয়ে আসবো। ঠিক আছে, সেজন্য আমাদেরকে একটা ফর্মুলা দিয়ে আছে। এখন এই মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ নির্ণয় করার জন্য আমাদেরকে যে ফর্মুলাটা দিয়ে আছে, এই ফর্মুলাটা হচ্ছে √2 AUC। ওকে, এ মানে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড। অ্যানুয়াল ডিমান্ড কি জিনিস? অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে দেখেন এই যে বার্ষিক চাহিদা 2 লক্ষ একক। ঠিক আছে, দেন এরপরে দিয়ে আছে উ মানে অর্ডার কস্ট, ফরমাইশ প্রতি ব্যয়। অর্ডার কস্ট মানে কি? ফরমাইশ প্রতি ব্যয়। তার মানে আপনি প্রত্যেকবার অর্ডার দিতে গেলে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে প্রত্যেকটা পার অর্ডারে। ওই পার অর্ডার কত টাকা খরচ করবেন, এটার নাম হচ্ছে অর্ডার কস্ট, ফরমাইশ প্রতি ব্যয় উ। এবং আমরা নিচে লিখছি ডিভাইডেড বাই সি মানে হচ্ছে ক্যারিং কস্ট, সংরক্ষণ ব্যয়, বহন ব্যয়। তার মানে প্রত্যেকটা একক আপনার গোডাউনে পণ্যগুলো সংরক্ষণ করে রাখতে আপনার পার প্রোডাক্ট কিন্তু 2 টাকা করে কি হবে, খরচ হবে। মূলত এটাই হচ্ছে অর্ডার কস্ট। ওকে, সো আমাদেরকে কি বলছে, মিতব্যয়ী ফরমাইশ বের করতে বলছে। ধরেন আমরা মিতব্যয়ী ফরমাইশ বের করে দেখব আসলে কতটুকু পণ্য প্রত্যেকবার অর্ডার করা আমাদের জন্য সবচেয়ে বেশি লাভজনক, সবচেয়ে বেশি কম খরচে আমরা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন 2 ইন্টু এর মান ছিল 2 লক্ষ, তার মানে 2 লক্ষ একক আমরা নিয়ে আসবো, ইন্টু উ ছিল 30 টাকা, সি হচ্ছে 2। তাহলে এটা যদি আমরা করি, এই ক্যালকুলেশনটা যখন আমরা করব তখন আমরা পাবো 1732 একক ইউনিটস। অর্থাৎ আপনার পুরা বছরে দরকার হচ্ছে 2 লক্ষ একক প্রোডাক্ট। ঠিক 2 লক্ষ একক প্রোডাক্ট আপনি একসাথে নিয়ে আসবেন না, তো আপনি প্রত্যেকবার কত করে আনবেন? বলা হচ্ছে আপনি যদি প্রত্যেকবার 1732 একক করে যদি কি করেন, পারচেস করে অর্ডার প্লেস করে নিয়ে আসেন, তাহলে এই অর্ডার দেওয়ার পিছনে আমার যে মজুত পণ্য সংরক্ষণের জন্য তারপর অর্ডার দেওয়ার পিছনে যে ব্যয়টা হবে, ওই ব্যয়টা সবচেয়ে কম হবে। তাহলে এই মজুত পণ্য, এই যে এগুলো 1732 একক নিয়ে আসতেছেন, এগুলো তো মজুত পণ্য। এই মজুত পণ্যের পিছনে 2 ধরনের ব্যয় আছে। মজুত পণ্যের পিছনে কয় ধরনের ব্যয়? 2 ধরনের ব্যয়। একটা ব্যয় হচ্ছে ফরমাইশ ব্যয়, আর একটা হচ্ছে বহন ব্যয়। ওকে, তাহলে আমরা মোট মজুত পণ্যের পিছনে কয় ধরনের ব্যয় পেয়েছি? 2 ধরনের, একটা হচ্ছে বহন ব্যয়, একটা হচ্ছে ফরমাইশ ব্যয়। বলা হচ্ছে এই 2টা ব্যয় মিলেই হচ্ছে মোট মজুত ব্যয়। তার মানে এখানে বোঝাচ্ছে আপনি 2 লক্ষ একক প্রোডাক্ট থেকে যদি 1732 একক প্রোডাক্ট প্রত্যেকবার অর্ডার করেন, তাহলে আপনার মোট মজুত ব্যয়ের পরিমাণ কি হবে? সবচেয়ে কম হবে। যদি আপনি 1732 একক থেকে বেশি আনেন, অর্ডার দেন, তাও আপনার মোট মজুত ব্যয় 1732 একক অপেক্ষা বেশি হবে। যদি 1732 থেকে কম অর্ডার দেন, কম পণ্য অর্ডার করে নিয়ে আসেন, তাও আপনার মোট মজুত ব্যয় 1732 একক অপেক্ষা বেশি হবে। তার মানে 1732 হচ্ছে ওই পরিমাণ অ্যামাউন্ট যে পরিমাণ পণ্য অর্ডার করলে আপনার ব্যয়ের পরিমাণ সবচেয়ে কম হবে। তার মানে মিতব্যয়ী ফরমাইশ কাকে বলে আশা করি বুঝাতে পেরেছি। যদি তাও ডাউট থাকে, শুধুমাত্র মিতব্যয়ী ফরমাইশকে নিয়ে একটা কি আছে ভিডিও, শর্ট ভিডিও দেওয়া আছে, ওটা অবশ্যই দেখে নেবেন, কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। ওকে, দেন আমরা মিতব্যয়ী ফরমাইশ বের করেছি। এখন আমরা বলেছি মজুদ ব্যয়ের কথা। কি ব্যয়ের কথা? মজুদ ব্যয়। তাহলে মজুদ ব্যয় মানে কি? মোট মজুদ ব্যয়। যে পণ্যগুলো আপনি নিয়ে আসবেন এগুলো তো গোডাউনে রাখবেন। ঠিক আছে, এখন এগুলো গোডাউনে রাখবেন, তাহলে এগুলো পণ্যগুলো অর্ডার দিয়ে নিয়ে আসার একটা খরচ আছে, আবার গোডাউনে সংরক্ষণ করার একটা খরচ আছে। তাহলে মোট মজুদ ব্যয় ইকুয়াল টু হচ্ছে 2টা জিনিস। একটা হচ্ছে মোট ফরমাইশ ব্যয়, মোট ফরমাইশ ব্যয় প্লাস মোট বহন ব্যয়, মোট বহন ব্যয়। এখন এই 2টা জিনিসের জন্য আমরা একটা সূত্র ইউজ করি। আসলে সূত্রটা যখন ইউজ করি আমরা মুখস্থ ইউজ করি, আসলে সূত্র মুখস্থ করতে হয় না, আমরা বের করতে পারি। কেমনে? দেখো আমি একটু করে বলি, শোনো।
এখানে আমরা দেখেছি মিতব্যয়ী ফরমাইশ বের করেছি, তার মানে আমার 2 লক্ষ একক প্রোডাক্ট দরকার। এই 2 লক্ষ একককে আমরা একসাথে নিয়ে আসবো না, প্রত্যেকবার কত একক করে আনবো? 1732 একক। তাহলে ভাই আমাকে একটু চিন্তা ভাবনা করে বলেন তো, 2 লক্ষ একক থেকে যদি আমি প্রতিবার 1732 একক করে পণ্য নিয়ে আসি, তাহলে পুরা বছর আমাকে কয়বার অর্ডার দিতে হবে, ফরমাইশ দিতে হবে? কেমনে বের করব? আমরা 2 লক্ষকে যদি 1732 একক দ্বারা ভাগ করে দিই, তাহলে কয়বার আমরা অর্ডার দিব, ফরমাইশ দিব, এটা বের হয় না? অবভিয়াসলি হয়। তাহলে আমরা এটা একটু বের করি, আমরা এখানেই বের করি, ঠিক আছে? প্রথমে আমরা কি করব, একটা একটা করে বের করি। তাহলে আমার পুরা বছরের দরকার হচ্ছে 2 লক্ষ একক। এই 2 লক্ষ একক যেটা দরকার, এটা হচ্ছে আমার জন্য অ্যানুয়াল ডিমান্ড। এখন এই অ্যানুয়াল ডিমান্ডকে আমরা কত দিয়ে ভাগ করব? 1732। তাহলে 1732 হচ্ছে আমাদের কিসের মান? দেখেন তো কিসের মান, এই যে দেখেন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির মান। ওকে, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে? তো আমরা যখন ভাগ করব, ভাগ করার পরে আমাদেরকে টোটাল কয়বার অর্ডার দিতে হবে এটা বের হয়ে যাবে। আমাদেরকে টোটাল অর্ডার দিতে হবে 116 বার। কয়বার? মানে পুরো বছরে আমাদেরকে 116 বার কি করতে হবে? অর্ডার প্লেস করতে হবে। অর্ডার কি করতে হবে? প্লেস করতে হবে, অর্ডার দিতে হবে। ওকে, এই তাহলে এটা কি বের হইলো? ফরমায়েশ সংখ্যা। এটা বের হইল ফরমায়েশ সংখ্যা। তাহলে ফরমায়েশ সংখ্যা কেমনে বের হয়? এটা সূত্র আমরা শিখছি না, যে অ্যানুয়াল ডিমান্ডকে আপনি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি প্রত্যেকবার যত করে আনবেন তত দিয়ে ভাগ করলে টোটাল বছরে অর্ডার প্লেস করতে হবে 116 বার। ওকে, এখন আমাদেরকে একটা কথা বলা আছে, দেখেন উদ্দীপক যেটা ছিল ওখানে কিন্তু একটা কথা বলা ছিল। এখানে বলা আছে ফরমায়েশ প্রতি ব্যয় 30 টাকা। তার মানে আপনি প্রত্যেকবার ফরমায়েশ দিতে গেলে কয় টাকা করে ব্যয় হবে? 30 টাকা করে ব্যয় হবে। তাহলে আমাদের টোটাল কয়বার ফরমায়েশ দিতে হবে? 116 বার। তো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি 116 বার যদি ফরমাইশ দিতে হয়, প্রত্যেকবার যদি 30 টাকা করে খরচ হয়, তাহলে টোটাল ফরমাইশ 116 বারের জন্য টোটাল কয় টাকা খরচ হবে? বের করা যাবে না। তাহলে কেমনে বের করব? আমার ফরমাইশ সংখ্যা হচ্ছে 116 বার, প্রত্যেকবার ফরমাইশ দিতে গেলে কয় টাকা খরচ? 30 টাকা খরচ। তাহলে আমরা কি করতে পারি? 116 ইন্টু 30, তাহলে 116 ইন্টু 30 যদি করি তাহলে আমাদের কত বের হবে? 3480 বের হবে। ওকে, তাহলে 3400 কত বের হয়? 80 বের হয়। তাহলে এই 3480 টাকা আমাকে কেন খরচ করতে হবে? কিসের পিছনে খরচ করতে হবে? পুরা বছরে ফরমাইশের পিছনে খরচ করতে হবে। কিসের পিছনে? পুরা বছরে ফরমাইশের পিছনে। তাহলে আমি কি লিখতে পারি না এটা ইকুয়াল টু মোট ফরমাইশ ব্যয়, মোট ফরমাইশ ব্যয়। তাহলে মোট ফরমাইশ ব্যয় ইকুয়াল টু কি? 116 ইন্টু 30। তাহলে 116 কার মান লিখছি আমরা? ফরমাইশ সংখ্যার মান লিখছি। কার লিখছি? ফরমায়েশ সংখ্যার মান লিখছি। দেখেন 116 হচ্ছে কার? ফরমায়েশ সংখ্যা, ফরমায়েশ সংখ্যা ইনটু এই 30 কার মান লিখছি? 30 মান লিখছি যে প্রতিবার ফরমায়েশ দিতে হলে কত করে ব্যয় হয়, প্রতি ফরমায়েশ ব্যয়। তাহলে ইনটু কি? প্রতি ফরমায়েশ ব্যয়। তাহলে ফরমায়েশ সংখ্যার সাথে যদি প্রতি ফরমায়েশ ব্যয় গুণ করি তাহলে আমাদের আসে কত? 3480 টাকা। এই 3480 টাকা হচ্ছে আমাদের মোট ফরমায়েশ ব্যয়। ফরমায়েশের পিছনে মোট কত টাকা ব্যয় হচ্ছে বছরে। ওকে, তাহলে আমরা এখানের মধ্যে মোট ফরমায়েশ ব্যয়টা অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমাদের কি দরকার? মোট বহন ব্যয়। এখন আমাকে বলেন তো বাপ, যে আমরা টোটাল ফরমায়েশ দিব 1732 করে, তাহলে আমার গোডাউনে প্রত্যেকবার প্রোডাক্ট 80 ডুববে কত করে? 1732 করে, কারণ ওইটাই তো অর্ডার দিব, এটাই তো আমার গোডাউনে 80 ঢুকবে। ঠিক আছে, তাহলে একটা বিষয় এখান থেকে দেখেন তো বাপ, ধরেন এটা আপনার গোডাউন, প্রত্যেকবার প্রোডাক্ট 80 ঢুকে হচ্ছে কত? 1732। ধরেন এটা বছরের মাসের শুরুর দিন 1 তারিখ ঢুকছে। আচ্ছা, 1 তারিখ যেদিন প্রোডাক্ট আনলেন এরপর দিন এই দিন থেকে কি এটা বিক্রি করা শুরু করবেন না? আচ্ছা, 1 তারিখ বিক্রি করছেন, 2 তারিখ বিক্রি করছেন, 3 তারিখ বিক্রি করছেন, তাহলে 1732 একক থেকে যাবে নাকি এটা আস্তে 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 কমতে থাকবে? কারণ এগুলো তো বিক্রি করে দিচ্ছেন। তাহলে দেখেন তো মাসের 15 তারিখ যেদিন আসবে
সেদিন কি এটা অর্ধেক হয়ে যাবে না? আবার 16, 17 এভাবে যাইতে যাইতে 30 তারিখ যেদিন হবে এটা আবার কি জিরো হয়ে যাবে না? হয়ে যাবে। এখন আমাকে বলছে এই পণ্যগুলা এই গুডাউনে রাখতে, এটা আমার গুডাউন, এই গুডাউনে রাখতে প্রতি একক প্রতি আমাদের কত খরচ হয়? দেখেন তো কত খরচ হয়? 2 টাকা করে খরচ হয়। কয় টাকা করে খরচ হয়? 2 টাকা করে। এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম 2 টাকা করে খরচ হয়, ঠিক আছে, কিন্তু এই প্রোডাক্ট প্রত্যেকটার পিছনে 2 টাকা খরচ হয়। এখন 1732-এর পিছনে কি আসলে 2 টাকা খরচ হয়? কেন? কারণ 1732 থেকে তো আমি 2 তারিখ কিছু বিক্রি করে দিব, তাহলে ওগুলোর পিছনে তো কোনো খরচই হচ্ছে না, ঠিক আছে। আবার 3 তারিখ আর কিছু বিক্রি করে দিব, তাহলে এগুলো তো পিছনে তো 3 দিনের খরচ হচ্ছে, তাহলে আমি 2 টাকা তো পুরো মাসের খরচ, পার প্রোডাক্টের খরচ, ঠিক আছে। তাহলে এই 2 টাকা আমি ওভারঅল পুরাটার উপর ধরা কি আমার পক্ষে পসিবল? যদি ধরি ভুল হবে। কেন? কারণ এগুলো তো থাকতেছে না আমার গোডাউনে, প্রতিদিন প্রতিদিন এটা কমে যাচ্ছে। তাহলে এই জন্য যেহেতু এখানকার এক্সাক্ট অ্যামাউন্ট কত থাকবে এটা যেহেতু আমরা জানি না, সেজন্য আমরা সবসময় ব্যয়টা এই 2 টাকা করে খরচ পার প্রোডাক্টে এটা ধরবো গড় প্রোডাক্টের উপর। কারণ আমরা কোনো কিছু না জানলে স্বাভাবিকের উপর এটা অ্যাপ্লাই করি, গড়ের উপর অ্যাপ্লাই করি। তাহলে বলেন তো এটার গড় কেমনে বের করব? এই যে গড়, গড় কেমনে বের করব? আমরা 1732-কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 1732-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার গড় প্রোডাক্ট কত থাকবে? 866। তাহলে এই 866-কে আমরা ধরবো যে এগুলার পিছনে আমরা, এগুলা সবসময় আমার গোডাউনে থাকে গড় প্রোডাক্টটা, ঠিক আছে। এটাকে বলে গড় মজুদ, এটাকে বলে কি? গড় মজুদ, ঠিক আছে। তাহলে এই গড় মজুদে প্রত্যেকটা এককের পিছনে আমার কয় টাকা করে খরচ? 2 টাকা করে খরচ। দেখেন এখানে দিয়ে আছে আমাকে, দেখেন 2 টাকা করে খরচ, এই যে 2 টাকা করে খরচ। তাহলে আমরা গড় মজুদের উপর খরচ ধরবো কত করে? 2 টাকা করে, ঠিক আছে। তাহলে একটু দেখেন তো এই সূত্রটা আমাদের কি বের হইল, যে এই সূত্রটার অর্থ হচ্ছে কি? মজুদ, গড় মজুদ। তাহলে গড় মজুদ বের হলো 866। তাহলে দেখেন প্রত্যেক মজুদের পিছনে কয় টাকা করে খরচ? 2 টাকা করে খরচ। তাহলে 866 এককের পিছনে যদি 2 টাকা করে খরচ হয়, টোটাল এই পণ্যের পিছনে আমার কত টাকা খরচ হবে? 1732 টাকা খরচ হবে। কয় টাকা খরচ হবে? 1732 টাকা। তাহলে এই 1732 টাকা যে আমরা বের করলাম, এগুলো হচ্ছে প্রোডাক্টগুলো আমার গোডাউনে রাখার জন্যই খরচ হয়েছে না, সেজন্য এটাকে বলা হয় মোট বহন ব্যয়। কি বলা হয়? মোট বহন ব্যয়। তাহলে মোট বহন ব্যয় কেমনে বের করছি? এই 866 হচ্ছে কি? গড় মজুদের আনসার। তাহলে আমরা লিখতে পারি গড় মজুদ, আমরা লিখতে পারি কি? গড় মজুদ, ওকে, ইনটু 2। এই 2টা কার মান? 2টা হচ্ছে একক প্রতি সংরক্ষণ ব্যয়, ওই যে উদ্দীপকে দেখছি আমরা। তাহলে এটা হচ্ছে একক প্রতি সংরক্ষণ ব্যয়। তাহলে একক প্রতি সংরক্ষণ ব্যয়ের সাথে যদি গড় মজুদ গুণ করি তাহলে আমাদের কি বের হয়? মোট বহন ব্যয় বের হয়। তাহলে দেখেন আমরা বলেছি দেখেন মোট মজুদ ব্যয় মানে কি? মোট ফরমাইশ ব্যয়, মোট বহন ব্যয়। তাহলে মোট ফরমাইশ ব্যয় বের করছি, তারপর আমরা কি বের করলাম? মোট বহন ব্যয়ও বের করছি। তাহলে দুইটা যদি একসাথে যোগ করে দিই তাহলে কি বের হয়? মোট মজুদ ব্যয় বের হয়। তাহলে আমরা মোট মজুদ ব্যয় বের করি, ঠিক আছে। আমরা মোট মজুদ ব্যয় বের করি। তাহলে মোট, এখানে লিখি মোট মজুদ ব্যয়। তাহলে মোট মজুদ ব্যয় ইকুয়াল টু কি বের করলাম? মোট ফরমাইশ ব্যয় প্লাস মোট বহন ব্যয়। তাহলে মোট ফরমাইশ ব্যয় আমরা কত বের করছিলাম? এই যে 3480। তাহলে মোট ফরমাইশ ব্যয় হচ্ছে 3480, ওকে, প্লাস মোট বহন ব্যয়। তাহলে মোট বহন ব্যয় কত বের করছিলাম? দেখেন মোট বহন বের করছে 1732, সরি হ্যাঁ 1700, আমরা মোট বহন ব্যয় বের করছি 1732 একক, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে 1732। আমরা লিখি 1732। তাহলে আমাদের মোট মজুদ ব্যয় কত বের হয়? মোট মজুদ ব্যয় আসে 5212। 5212 এটা মোট মজুদ ব্যয় আসছে, ঠিক আছে। এখন খুব ভালোভাবে খেয়াল করবেন, দেখেন এই মোট ফরমাইশ ব্যয়টা আমরা কেমনে বের করছি দেখি বলেন তো। এই যে দেখেন মোট ফরমাইশ ব্যয় কেমনে বের করছি, ফরমাইশ সংখ্যা ইন্টু ফরমাইশ প্রতি ব্যয়, ফরমাইশ সংখ্যা ইন্টু কি ফরমাইশ প্রতি ব্যয়। তাহলে আমরা লিখতে পারি, তাহলে মোট ফরমাইশ ব্যয় আমরা কেমনে বের করছি, ফরমাইশ সংখ্যা, ফরমাইশ সংখ্যা, ঠিক আছে, ইন্টু ফরমাইশ প্রতি ব্যয়, ফরমাইশ প্রতি ব্যয় বের করছিলাম, প্লাস এটার সাথে আমরা মোট বহন ব্যয় প্লাস করছি। এখন মোট বহন ব্যয় কেমনে বের করছি, এই যে দেখেন মোট বহন ব্যয় কেমনে বের করছি, গড় মজুদের সাথে আমরা একক প্রতি সংরক্ষণ ব্যয় কি করছি, গুণ করছি। তাহলে দেখেন প্লাস গড় মজুদ ইন্টু একক প্রতি সংরক্ষণ ব্যয়, একক প্রতীকে সংরক্ষণ ব্যয়। ওকে, দেখেন আমরা যদি কি করি একটুক পর্যন্ত করি আমাদের ফরমাইশ ব্যয় বের হয় মোট, আর এটা করলে মোট বহন ব্যয়, দুইটা একসাথে প্লাস করলে কি হয় মোট মজুদ ব্যয়। এখন আমাকে একটু করে বলবেন মোট ফরমাইশ সংখ্যা আমরা কেমনে বের করছি, এই যে এই অংশটা দেখেন, এই যে মোট ফরমাইশ সংখ্যা আমরা এই যে ফরমাইশ সংখ্যা কেমনে বের করছিলাম মনে আছে তোমাদের? ফরমাইশ সংখ্যা আমরা বের করছি কিভাবে, দেখেন ফরমাইশ সংখ্যা আমরা কিভাবে বের করছি, দেখো অ্যানুয়াল ডিমান্ডকে কি দ্বারা ভাগ করছি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দ্বারা ভাগ করছি। তাহলে আমরা লিখতে পারি মোট ফরমাইশ সংখ্যা ইকুয়াল টু কি, অ্যানুয়াল ডিমান্ড বার্ষিক চাহিদা। তাহলে বার্ষিক চাহিদাকে আমরা কি দ্বারা চিহ্নিত করি, এ দ্বারা। এটাকে আমরা কি দিয়ে ভাগ করছি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মিতব্যয়ী ফরমাইশ দ্বারা ভাগ করছি না, তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তাহলে আমাদের ফরমাইশ সংখ্যা বের হয়েছে ইনটু ফরমাইশ প্রতি ব্যয়। এই ফরমাইশ প্রতি ব্যয়কে এই যে আমাদেরকে উদ্দীপকে দিয়ে আছে, ঠিক আছে, উদ্দীপকে দিয়ে আছে এই যে ফরমাইশ প্রতি ব্যয়, এই ফরমাইশ প্রতি ব্যয়কে আমরা কি দ্বারা বুঝাই, উ দ্বারা বোঝাই, অর্ডার কস্ট দ্বারা বোঝাই। তাহলে আমরা লিখতে পারি না ইনটু অর্ডার কস্ট, ঠিক আছে। একটু যদি করি আমাদের কি বের হয়, এটা পুরাটার মান বের হয়। তাহলে এটা পুরাটার মান মানে কি মোট ফরমাইশ ব্যয় বের হয়ে যায়, ঠিক আছে। প্লাস আমরা এরপরে বহন ব্যয়টা প্লাস করছি। এখন বহন ব্যয় কেমনে বের হয়, গড় মজুদ ইনটু একক প্রতি সংরক্ষণ ব্যয়। এখন গড় মজুদ কেমনে বের হয় দেখেন তো, গড় মজুদ কেমনে বের হয়েছে, এই যে দেখেন গড় মজুদ কেমনে বের করছি আমরা, 1732 হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ আমাদের গোডাউনে কত একক পণ্য আসে এটাকে আমরা এভারেজ করছি, 2 দ্বারা ভাগ করছি। তাহলে আমরা লিখতে পারি না ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ডিভাইডেড বাই 2 ইনটু আমরা কি গুণ করেছি দেখেন তো, দেখেন কি গুণ করছি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি গড় মজুদ বের করছি, গড় মজুদের সাথে আমরা একক প্রতি সংরক্ষণ ব্যয় কি করি, গুণ করি। তাহলে একক প্রতি সংরক্ষণ ব্যয় কত ছিল উদ্দীপকে 2, তাহলে এটাকে আমরা বলি কি ক্যারিং কস্ট, এটাকে আমরা কি বলি ক্যারিং কস্ট। তাহলে আলটিমেটলি দেখো তো আমাদের সূত্রটা বের হয়েছে কিনা, বার্ষিক চাহিদা হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, অ্যানুয়াল ডিমান্ড এটাকে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দ্বারা ভাগ করি ইনটু অর্ডার কস্ট প্লাস ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ডিভাইড বাই 2 ইন্টু সি। মূলত আলটিমেটলি আমরা পরীক্ষায় এই সূত্র দ্বারা আমাদের মোট মজুদ ব্যয় বের করি। দেখো খুব সহজ, তুমি জাস্ট বুঝে বুঝে করতে হচ্ছে। দেখো আমার এই ভিডিওটা যদি তুমি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে 100% এই অধ্যায়টা খুব ভালোভাবে পারবা, ঠিক আছে। সো আমি এই সূত্র দিয়ে একবার মোট মজুদ ব্যয় বের করে দেখি, ঠিক আছে। তাহলে মোট মজুদ ব্যয়ের সূত্র কি লিখলাম, মোট মজুদ ব্যয়, ওকে। তাহলে দেখো তো মোট মজুদ ব্যয়ের সূত্র কি লিখলাম, অ্যানুয়াল ডিমান্ড ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইনটু অর্ডার কস্ট প্লাস
আমরা গড় মজুদ বের করছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ডিভাইডেড বাই 2 ইন্টু ক্যারিং কস্ট, একক প্রতি বহন ব্যয়, ঠিক না? তাহলে অ্যানুয়াল ডিমান্ড আমাদের কাছে কত ছিল? 2 লক্ষ। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 1732 ছিল, ইন্টু অর্ডার কস্ট পার অর্ডারে কত করে খরচ হয়? 30 টাকা করে, প্লাস ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কত ছিল? 1732, এটাকে অ্যাভারেজ করলে 2 দিয়ে ভাগ করছি, ইন্টু ক্যারিং কস্ট কয় টাকা ছিল? 2 টাকা। তাহলে দেখেন তো, এই যে আমরা এটা কি করি, এটা সমাধান করি। এটা যদি সমাধান করি তাহলে আমাদের ক্ষেত্রে কি আসবে? কত টাকা আসবে? 3480 টাকা আসবে। প্লাস আমরা যদি এই অংশটা সমাধান করি তাহলে আমাদের আসবে 1732। তাহলে আমাদের টোটাল মোট মজুদ ব্যয় আসবে 5212 টাকা। ঠিক আছে, এটা আমরা সূত্রের মাধ্যমে করছি। দেখেন আমি কিন্তু ইনফরমালিও আপনাদেরকে করে করে বের করে দেখাইছি, এই যে দেখাইছি। ঠিক আছে, মোট ফরমাইশ ব্যয়। তাহলে মোট ফরমাইশ ব্যয় কেমনে বের করলাম? এই যে, ঠিক আছে, ফরমাইশ সংখ্যার সাথে ফরমাইশ প্রতি ব্যয় গুণ করছি, 116 ইন্টু 30, তাহলে 3480 টাকা বের হয়েছে। আবার ফরমাইশ সংখ্যাটা কেমনে বের করছি? এই যে দেখেন ফরমাইশ সংখ্যা, অ্যানুয়াল ডিমান্ড 2 লক্ষ, তাহলে 2 লক্ষ একক আমি একসাথে নিয়ে আসবো না, আমি প্রত্যেকবার আনবো কত? 1732 একক করে। তাহলে 1732 একক করে যদি প্রত্যেকবার আনি তাহলে 2 লক্ষ একক প্রোডাক্ট আনতে আমার কয়বার লাগবে? 116 বার। ঠিক আছে, তাহলে এরপর আমরা বহন ব্যয় বের করছি। তাহলে গড় মজুদ আমার কাছে 1732 একক আসলে গোডাউনে একসাথে থেকে যায় না, এটাকে যেহেতু কত থাকে এটা এক্স্যাক্টলি আমরা বলতে পারি না, সেই জন্য এটাকে স্বাভাবিকভাবে গড় করছি। তাহলে 1732 এটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ছিল আমাদের জন্য, ঠিক না? প্রত্যেকবার প্রোডাক্ট আসবে, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি। তাহলে 866 আমাদের কি বের হয়েছিল? গড় মজুদ বের হয়েছিল। এই গড় মজুদকে আমরা একক প্রতি সংরক্ষণ ব্যয় দ্বারা কি করছি? গুণ করছি। তাহলে 866 একক যদি আমার গোডাউনে সবসময় থাকে তাহলে প্রত্যেকটা একক আমার গোডাউনে সংরক্ষণ করতে 2 টাকা করে ব্যয় হয়, তাহলে টোটাল ব্যয় হয় কত? 1732। তাহলে আমরা মোট বহন ব্যয় এটার মাধ্যমে বের করছিলাম। ইন টোটাল আমরা কি বের করছি? মোট ফরমাইশ ব্যয় বের করছি, তাহলে সরি মোট মজুদ ব্যয় বের করছি। তাহলে মোট মজুদ ব্যয় এখানে আসছে কত? 5212 ইনফরমালি আমরা বের করছি। আবার আমরা সূত্রের মাধ্যমে যখন করে দেখছি তখনও দেখতেছি আমাদের আস্তে আস্তে কত? 5212। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর যদি না বুঝো বারবার টেনে টেনে করবা এবং খাতা কলম নিয়ে বসবা, কারণ প্র্যাকটিক্যালি করাটা, প্র্যাকটিক্যালি বুঝোটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করি এই বিষয়টা যদি তোমরা ভালো করে বুঝো তাহলে এই মজুদ পণ্য ব্যবস্থাপনা থেকে যা অঙ্ক আসবে কোনো ধরনের সমস্যা ছাড়াই তুমি সরাসরি করে দিতে পারবা। তোমাদের সকলের প্রতি আন্তরিকভাবে কি রইল? শুভকামনা রইল তোমাদের জন্য। তোমাদের প্রতি শুভকামনা রইল তোমরা যাতে ভবিষ্যতে আরও বেশি ভালো করতে পারো। সো এটা ভালো করে দেখবা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।